আচ্ছা দেখো, প্রথম কথা হলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু নিচ্ছ, এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য প্রথম থেকেই তোমার ধরো একটা নিজের সোর্স বানানো লাগে, নিজের একটা সোর্স। তুমি ধরো উদ্ভাসে এক্সাম দিবা, এখন এক্সাম দেওয়ার ক্ষেত্রে তুমি কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, তারপরে হচ্ছে মাস্টার, কোশ্চেন ব্যাংক, এই তিনটা সলভ করলাম। ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম অস্ত্র হলো কোশ্চেন ব্যাংক, সত্য কথা বলতে। বুঝছো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু নিচ্ছ, যদি মোটামুটি ধরা যায় যে যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের যেটা মেইন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যাকে বলা হয় তার 70% তুমি যদি নিতে পারো বা 60% নিতে পারো, তোমার যে কোনো একটা জায়গায় চান্স হয়ে যাবে। সবচেয়ে সেফেস্ট প্রিপারেশন, বুঝছো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সবচেয়ে সেফেস্ট প্রিপারেশন, কারণ এখানে অন্য দরজাগুলো বেশি খোলা থাকে। ধরো ইঞ্জিনিয়ারিংয়ে হইল না, একটাতে হইল না বা অন্যটাতে হইল না, কিন্তু তোমার কোনো না কোনো একটা ভালো জায়গাতে হবে যদি প্রিপারেশন ভালো থাকে। বুঝছো, এখন প্র্যাকটিস করার জন্য তুমি যে কোনো কিছুই নিজের প্র্যাকটিসের জন্য করতে পারো, বাট তোমার রিভিশনের জন্য একটা সোর্স লাগবে। রিভিশনের জন্য তুমি ধরো এক্সামের আগে রিভিশন দিবা, তখন তো তুমি প্র্যাকটিস বুক, কনসেপ্ট বুক দেখে রিভিশন দিবা না, ওইটা কোনো ভালো সোর্স না, ওইটা জাস্ট দেখার জন্য যে এটা এভাবে হয়। কিন্তু ইন আ নাটশেল, অর্থাৎ সার সংক্ষেপটা তুমি কই থেকে দেখে যাবা। পরীক্ষার আগের দিন কী দেখতে হয়? সার সংক্ষেপটা দেখতে হয় না, যেটা বেশি আসছে, কনসেপ্টটা একটু দেখতে হয়। এই সোর্সের জন্য তোমার প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে তোলা থাকা লাগবে। প্রত্যেকটা ক্লাস, একটা ক্লাসও মিস দেওয়া যাবে না, প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে খাতায় তোলা থাকবে। এক্সামের আগের দিন জাস্ট খাতাটা বের করবা, খাতাটা বের করে রিভাইজ দিয়ে চলে যাবা, শেষ। প্র্যাকটিস করা বা ইয়ে করা তার আগেই, বুঝছো, পরীক্ষার অনেক আগেই শেষ। পরীক্ষার আগের দিন তোমার কাজ হবে এই খাতাটা দেখে চলে যাও, বুঝছো, কন্টেন্টগুলো সেইভাবেই সাজানো আছে। আচ্ছা, এই হলো বিষয়। আর যেহেতু অ্যাডমিশন শুরু, মোটামুটি ধরো এইচএসসি লাইফে যেরকম করে দিন কাটাইছো, অ্যাডমিশন টাইমে ওই রকম করে দিন কাটাইলে কিন্তু শেষ। অ্যাডমিশন টাইম মানেই ধরো অন্তত 13-14 ঘন্টা পড়াই লাগবে, বুঝছো, এটা পড়াই লাগবে যেভাবেই হোক। মানে তুমি যতক্ষণ জেগে থাকবো ততক্ষণই পড়াশোনা, তাইলে মোটামুটি 13-14 ঘন্টা এমনি হয়ে যাবে, বুঝছো। যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ পড়াশোনা, আগে যে কাজ করছো ওই রকম কাজ করা যাবে না। যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ পড়াশোনা। মানে ধরো অ্যাডমিশন টাইমে এভরি সিঙ্গেল টাইম তোমাকে নিজেকে বুস্ট করা লাগবে, যতটুকু ইফোর্ট দিতে পারো, মানে যে ইফোর্টের উপরে আর তোমার দ্বারা সম্ভব না। তাইলে তুমি ধরো অ্যাডমিশন রেজাল্টের পরেও নিজে বুঝাইতে পারবা যে না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, তারপরে যা হয়েছে হয়েছে। এখন তোমার যদি গ্যাপ থাকে, ধরো তোমার পটেনশিয়ালিটি আছে, যে মানে তুমি কিছু করতে পারতা কিন্তু তুমি করনি, তখন তোমার মনে হবে অ্যাডমিশন এক্সামের পরে চান্স যদি না পাও, তখন মনে হবে আমি পারতাম কিন্তু আমি করি নাই, অবহেলা। এটা সারা জীবন মনে থাকবে তখন যে এটা আমার অবহেলা ছিল। আর যদি তুমি নিজেকে ওই লেভেলে বুস্ট করতে পারো, ধরো প্রতিদিন সেইভাবে পড়াশোনা করতেছো যার উপরে সম্ভব না, তখন তুমি রেজাল্টে যদি লাকের উপরে ডিপেন্ড করে, ধরি ভাগ্যের উপরে ডিপেন্ড করে যদি তোমার চান্স না হয়, একটাতে হয়তো তোমার ডেডিকেশন ছিল, হইল না, তখন তোমার মনে হবে যে না, আমি আমার যতটুকু পরিশ্রম করার আমি করছি, বাদ বাকিটা আল্লাহর উপরে। বুঝাইতে পারবা, নিজের মনে বুঝাইতে পারবা। আর যদি নিজের ভিতরেই গ্যাপ থাকে তাইলে কিন্তু খুবই আফসোস হবে, বুঝছো। অথবা আফসোসের ভিতরে থাকা যাবে না। নিজে যত আপগ্রেড করা যায় এই টাইমে যত প্র্যাকটিস করা যায়, সারাদিন শুধুমাত্র এইটার উপরেই থাকা লাগবে, সারাদিন সারা রাত যতক্ষণ জেগে থাকবে আর এই সময় দিতে হবে এখানে, বুঝছো। মোটামুটি এই কাজগুলো যদি করতে পারো এই 4 মাস কন্টিনিউয়াসলি, বুঝছো, এমন করা যাবে না যে 4-5 দিন করলাম তারপরে আবার একটা গ্যাপ গেল, এটা করা যাবে না। আর সত্য কথা বলতে অ্যাডমিশন টাইমে সবাই সমান। তুমি বসে আছো, তোমার পাশে যে বসে আছে সবাই সমান। এই যে আজকে থেকে ধরো রান শুরু হবে, দৌড়ানো শুরু হবে, কে কত বেশি দৌড়াতে পারে একটা ফিক্স টাইমে, সময়টা কিন্তু ফিক্স। তুমি বলতে পারতে যে ভাই আমিও করে দেখাইতে পারতাম, আমাকে যদি আরও 2 মাস সময় দিত,
সময় তো তোমাকে দিবে না, সময় 4 মাসই, কে কত বেশি দৌড়াইতে পারে, বুঝছো? এই ফিক্স টাইমে যে বেশি দৌড়াইতে পারবে ও আলটিমেটলি দেখবা ভালো কিছু করবে। এখন পাল্লায় সবাই সমান, এই যে শুরু হলো 4 মাস চলবে, এখন কে বেশি দৌড়াইতে পারে। এখন কথা হলো, দেখো তুমি যদি অন্যজনকে সুযোগ করে দাও তাহলে অন্যজন উপরের দিকে উঠে যাবে, তুমি নিচের দিকে যাবে। কীভাবে সুযোগটা করে দেয়? ধরো তুমি এই টাইমে অসুস্থ হলা, খুব সিকিউর থাকা লাগবে এই টাইমে। অসুস্থ হয়ে যদি তোমার জাস্ট 5-6 দিন চলে যায়, ওই টাইমটাই তুমি ব্যাকআপ দিতে পারবা না, এটা একবারে সত্য কথা। কীভাবে? তুমি 5-6 দিন ধরো অসুস্থ হয়ে পড়ে থাকলা, অন্যজন কিন্তু ওই 5-6 দিনই দিনে 14 ঘন্টা করে পড়তেছে, তাহলে 5 দিন 14 ঘন্টা করে পড়া মানে চিন্তা করো, ওর পড়ার কিন্তু অ্যামাউন্টটা বেশি হয়ে যাচ্ছে। তুমি 5 দিন গ্যাপ দিলা, তার মানে তোমার পড়া হয় নাই 5 দিনে আলটিমেটলি কোনো, কিন্তু ও কিন্তু কেউ বসে থাকতেছে না, সবাই পড়তেছে। এখন এর ভিতরে যদি তুমি না পড়তে পারো, তার মানে বুঝে যাবা যে তুমি অন্যকে সুযোগ করে দিচ্ছ, অন্যজন উপরের দিকে উঠে যাবে, তুমি নিচের দিকে নেমে যাবে। এই টাইমে চিন্তা করতে হয় অন্যজনের সাথে নিজের ডিফারেন্স তৈরি করার, যতটুকু নিজেকে আপগ্রেড করা যায়, বুঝছো? যে কোনো ডিস্ট্র্যাকশন আজকে থেকে এই পরবর্তী 4 মাসের ভিতরে যে ডিস্ট্র্যাকশনই থাকুক সব বাদ দেওয়া লাগবে, যে ডিস্ট্রাকশন থাকুক। এজন্য আমি মেইনলি প্রেফার করি হচ্ছে মোবাইল থেকে একটু দূরে থাকারই দূরে থাকতেই বলি, বুঝছো? যখন একটু দরকার হবে, তোমার ধরো একটা দরকার হলো, কোনো কিছু একটা দেখার দরকার হলো, তখন তুমি দেখবা, সমস্যা নেই। বাট যতটুকু পারা যায় মোবাইল থেকে দূরে থাকাই ভালো, বুঝছো? মোবাইল নির্ভর হইলেই খারাপ। মোবাইল তোমার কাছে থাকলে তুমি ডিস্ট্রাকশনে পড়বা বেশি, এটা সত্য কথা। মোবাইলে অনেক কিছু আছে ডিস্ট্রাকশনে পড়বা বেশি। এখন এই টাইমে সবচেয়ে চেষ্টা করতে হবে যেন ডিস্ট্রাকশন ছাড়া নিজেকে যতটুকু আপগ্রেড করা যায়, বুঝছো? এই টাইমে কোনো ডিস্ট্রাকশন থাকা যাবে না, এই হলো বিষয়। মোটামুটি যদি এইভাবে সব কিছু মেনটেন করে যদি 4 মাস পড়াশোনা করতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, বুঝছো? আর যখন যে কোনো সমস্যা, ধরো এই সময়ে সমস্যা হয় কি, দেখবা যে কোচিংয়ে পরীক্ষা দিবা, যেখানেই পরীক্ষা দাও নাম্বার একটু কম আসবে, স্বাভাবিক, নাম্বার একটু কম আসবে, বুঝছো? দেখবা যে 230-এর ভিতরে এক্সাম হলে অন্যজন 230 পাচ্ছে, কেউ 230ও পাবে, কিন্তু ধরো তুমি পাচ্ছ 130, 140, 100, 110। জাস্ট একটা কথা মনে রাখো, আমাদের সময়ই হয়েছে এরকম, কনসিস্টেন্টলি 230-এর ভিতরে 100 থেকে 105-এর ভিতরে নাম্বার পেয়েও বইটা চান্স পেয়েছে, ভালো জায়গাতে চান্স পেয়েছে। অথবা এটা ডিপেন্ড করে না যে তুমি কত নাম্বার পাইলা উদ্ভাসে, কত নাম্বার পাইলা অন্য একটা এক্সামে, এটা ডিপেন্ড করে না, কোনোভাবেই ডিপেন্ড করে না, বুঝছো? তোমার ডিপেন্ড করবে একটা এক্সাম। তুমি ধরো সবগুলো এক্সাম খারাপ দিছো, এই 4 মাস সবগুলো এক্সাম খারাপ দিছো, বাট তোমার যে এক্সামে ধরো ভালো করার কথা, কুয়েট, রুয়েট, চুয়েট, তারপরে বুয়েটের এক্সামে ভালো করার কথা, ওই এক্সামগুলো তুমি ভালো দিছো, এই 4 মাসকে কেউ দেখবেই কিন্তু ওগুলা, বুঝছো? তার মানে তোমার দিতে হবে কয়েকটা ভালো এক্সাম, 3-4টা ভালো এক্সাম তোমাকে দিতে হবে। এতদিন পড়াশোনার জাস্ট একটাই মোটিভ, 3-4টা এক্সাম যেটা হবে এটা ভালো করে দেওয়া লাগবে, বুঝছো? কম্পিটিশন অনেক বেশি, অতএব কেউ ছেড়ে কথা বলবে না, বুঝছো? এইরকম ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, কমপক্ষে তাও পুরো বাংলাদেশে যদি ধরি ভালো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তাও 20,000, 20 থেকে 25,000 ভালো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে, বুঝছো? সিট সংখ্যা খুবই কম, সবগুলো মিলে হয়তো 3500 মতো সিট হবে, 303500 মতো সিট হবে। তার মানে অন্যজনকে বাদ দিয়ে তোমার চান্স পাওয়া লাগবে। আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় মোটামুটি কিন্তু সবাই ভালো ধরাই যায়, বুঝছো? অন্যজনকে বাদ দিয়ে তোমার ওই জায়গায় সিটটা দখল করা লাগবে, বুঝছো? এটা একটা নিড মনে করো যে আসলে এটা করা লাগবে। আসলে অ্যাডমিশন টাইম পার হওয়ার পরে এই জিনিসটা বোঝা যায়, বুঝছো? অ্যাডমিশন টাইম যে কত বড় একটা ট্রানজিশন পিরিয়ড, এটা তুমি চিন্তাই করতে পারবে না। লাইফের একটা বড় ট্রানজিশন পিরিয়ড, মানে এখানে যত ট্যাগ কামাইতে পারবা এটা সারা জীবন থাকবে, সারা জীবন, বুঝছো? মানে ধরো সত্য কথা বলতেই এটা সত্য যে অ্যাডমিশন টাইমের পরে আসলে
পিছনে ফিরে আর তাকানো লাগে না। তুমি যদি ভালো কিছু দেখাইতে পারো পিছনে ফিরে তাকানো লাগবে না, এটা সত্য কথা। বুঝছো? এজন্য নিজেকে যতটুকু বুস্ট করা যায় এটা করে আগাইতে হবে। আচ্ছা নাও, আজকে আমাদের ক্লাস হচ্ছে ভেক্টরের উপরে। ভেক্টরের প্রথমেই আমরা দেখব ভেক্টরের প্রকাশ। এগুলো সবগুলো তুলবা, যেগুলো তুলতেছি সবগুলো তুলবা। এখানে যেগুলো করাবো সবই গুরুত্বপূর্ণ, একটাও বাদ দেওয়ার মতো না। ভেক্টরের প্রকাশ দেখো, ভেক্টরকে দুই উপায়ে প্রকাশ করা হয়। একটা হলো জ্যামিতিক উপায়, আর আরেকটা হলো অক্ষরের মাধ্যমে। জ্যামিতিক উপায় এবং অক্ষরের মাধ্যমে। এর পাশে লেখো জ্যামিতিক উপায়ে কিভাবে প্রকাশ করা হয়। একটা ভেক্টরের কি থাকে, মান থাকে আর দিক থাকে। তাহলে আমি যদি এইটা একটা ভেক্টরকে প্রকাশ করি, ধরো এটা ও, এটা এ, তাহলে ও থেকে এ পর্যন্ত যে লেন্থ বা দৈর্ঘ্য এটা হলো ভেক্টরের মান। আর এই যে এতটুকু, এতটুকু হলো ভেক্টরের মান। দিকটা কোন দিকে? ও থেকে এর দিকে। তার মান এবং দিক দুইটাই পাইলাম। এইভাবে আমরা জ্যামিতিক উপায়ে একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। অক্ষরের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়? অক্ষরের মাধ্যমে কয়েকভাবে প্রকাশ করা যায়। দেখো, তুমি যদি যে কোনো একটা অক্ষরের উপরে তীর চিহ্ন দাও, এটা দ্বারাও ভেক্টরকে প্রকাশ করা যায়। যদি তুমি একটা অক্ষরের উপরে রেখা চিহ্ন দাও, এটা দ্বারাও একটা ভেক্টরকে প্রকাশ করা যাবে। তুমি যদি একটা ভেক্টরে অক্ষরের নিচে যদি রেখা চিহ্ন দাও, তাহলেও একটা ভেক্টরকে প্রকাশ করা যাবে। আবার যেটা আসলে আমাদের ব্যবহার করা হয় না, একটা ভেক্টরকে মানে একটা ধরো অক্ষরকে তুমি যেটাতে প্রকাশ করছো কোনো একটা ভেক্টরকে, সেইটাকে তুমি যদি বোল্ড করো, তো এক্সাম হলে তো বোল্ড করার কোনো সুযোগ নাই, তাই না? এই চারভাবে প্রকাশ করা যায়। তাহলে লেখো তীর চিহ্ন দিয়ে রেখা চিহ্ন দিয়ে অক্ষরকে বোল্ড করে, অক্ষরকে বোল্ড করে। আর এগুলোর জন্য খাতা একবারে নিউ খাতা নিয়ে আসবা, নতুন খাতা বানাবা, একেবারে নতুন খাতা। এই নোটই তোমার এক্সামের আগের রিভিশন, অতএব নোটটা ভালো হইতে হবে। অক্ষরকে বোল্ড করে। তোলা হয়েছে না এটা? আচ্ছা, এখন লেখো ভেক্টরের মধ্যবর্তী কোণ। ভেক্টরের মধ্যবর্তী কোণ। ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে হিসাব করব? ভেক্টরের মধ্যবর্তী কোণ তাহলে দেখো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে হিসাব করব। মনে রাখবা ভেক্টরের মধ্যবর্তী কোণ হিসাব করার জন্য যেটা মনে রাখতে হবে সেটা হলো হেড টু হেড, মাথা টু মাথা, টেল টু টেল। এটা মনে রাখবা। দেখো একটা ভেক্টর এইটা, তো এই ভেক্টরের যে তীর চিহ্ন এটাকে বলা হয় মাথা, আর এই যে যেখান থেকে শুরু হয়েছে এটা হলো পা বা লেজ, যেটা মনে রাখো। তাহলে ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা মনে রাখবো হেড টু হেড এবং টেল টু টেল, অর্থাৎ মাথার সাথে মাথা থাকতে হবে
টেল টু টেল, অর্থাৎ লেজের সাথে লেজ থাকতে হবে, অর্থাৎ পায়ের সাথে পা থাকতে হবে। তাহলে এটা তোলো, তুলে লেখো পি ও কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? পি ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এবং মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য কি বলছিলাম? হেড টু হেড, টেল টু টেল। এটা হেড টু হেড হয়েছে বা টেল টু টেল হয়েছে, এটা তো হেডের সাথে টেইল হয়েছে। তার মানে এই কোণটা 120 ডিগ্রি কোণ কি মধ্যবর্তী কোণ? না। এই ভেক্টরটাকে তুমি যদি একটু সামনে নিয়ে যাও, ভেক্টর শিফটিং করা যায়, তাহলে এটাকে তুমি যদি সামনে নিয়ে যাও তাহলে কীরকম দাঁড়াবে? এটা হলো কিউ, সামনে নিয়ে গেলে এইটা হলো পি। এখন দেখো তো, এইটাকে তুমি কি করছো? জাস্ট সামনের দিকে নিয়ে গেছো, ঠেলা দিছো। এটা যদি 120 ডিগ্রি হয়, এটা কত হবে? 60 ডিগ্রি। তার মানে এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত হবে? 60 ডিগ্রি। তো এইগুলো আসে এমসিকিউতে, এগুলো পাবা এমসিকিউতে। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি। ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে এইভাবে, এটা হলো পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর। তোমাকে যদি বলা হয় পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, কত হবে? কত হবে বলো, অ্যান্সার করতে হবে। 30 ডিগ্রি হবে না? কারণ দেখো মাথা মাথার সাথে মিলছে, হেড টু হেড। তাহলে হেড টু হেড মিললে কি হবে? আমরা মধ্যবর্তী কোণ হিসাব করতে পারবো, বুঝছো? তাইলে এই ক্ষেত্রে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। যে কোনো একটা মিললেই হবে, হেড টু হেড মিললেও হবে, টেল টু টেল মিললেও হবে। এখান থেকে যেগুলোতে কালি আছে এটা একটু বের করে নিতে। তাহলে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। এটা আর ভুল হবে, এটা কিন্তু এমসিকিউ আসে, বুঝো? তোলা হয়েছে এটা, ঠিক আছে। এখন লেখো ভেক্টরের যোগ নির্ণয়। ভেক্টরের যোগ নির্ণয় বা ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ। পাঁচ কেজি আর 3 কেজি যোগ করলাম, কত হয়? 8 কেজি। ভেক্টরকে কি এইভাবে যোগ করা যায়? এটা হলো বীজগাণিতিক নিয়ম। ভেক্টরের ক্ষেত্রে কিন্তু বীজগাণিতিক নিয়ম খাটে না, ভেক্টরের ক্ষেত্রে বিশেষ জ্যামিতিক নিয়ম খাটে। ভেক্টরকে বিশেষ জ্যামিতিক নিয়মের মাধ্যমে যোগ করতে হয়। তাহলে ভেক্টরকে আমরা কয় উপায়ে যোগ করতে পারি? ভেক্টরের যোগকে কি আসলে যোগ বলা হয় না লব্ধি নির্ণয় বলা হয়? লব্ধি নির্ণয়। তাহলে ভেক্টরের যোগ বা এটাকে বলা হচ্ছে লব্ধি। কয় উপায়ে করা হয়? 1 নাম্বার, সামান্তরিক সূত্র দিয়ে আমরা ভেক্টরের যোগ করতে পারবো। 2 নাম্বার, ত্রিভুজের কোসাইন রুল দিয়ে। 3 নাম্বার, ত্রিভুজের সাইন রুল দিয়ে।
4 নাম্বার লামির উপপাদ্য দিয়ে, লামির উপপাদ্য দ্বারা। 5 নাম্বার লম্বাংশ থিওরি দিয়ে, লম্বাংশ থিওরি। একটা লিখে রাখো। দেখো ভেক্টরের যোগ বা লব্ধি আমরা সামান্তরিক সূত্র, ত্রিভুজের কোসাইন রুল, ত্রিভুজের সাইন রুল, লামের উপপাদ্য এবং লম্বাংশ থিওরি দিয়ে ভেক্টরের লব্ধি নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আসতেছে কি সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। তাহলে আসো সামান্তরিক সূত্রে। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্রের কন্ডিশনটা কি? ফার্স্ট কন্ডিশন, দুইটা ভেক্টর থাকবে। 3টা ভেক্টর থাকলে কি সামান্তরিক সূত্র খাটানো যাবে? কোনো সময় দেখছো যে 3টা ভেক্টর থাকলে সামান্তরিক সূত্র খাটানো যায়? সামান্তরিক সূত্রের প্রথম কন্ডিশন হলো দুইটা ভেক্টর, দুইটা ভেক্টরের আমরা যোগ করতে পারবো বা লব্ধি নির্ণয় করতে পারবো, দুইটা ভেক্টর থাকতে হবে। সেকেন্ড কন্ডিশন, পায়ের সাথে পা মেলা থাকতে হবে, পা এর সাথে পা। এটাকে এইভাবে মনে রাখতে পারো, টেইল টু টেইল থাকতে হবে, টেইল টু টেইল। পায়ের সাথে পা থাকতে হবে এবং দুইটা ভেক্টর থাকতে হবে। তাহলে সামান্তরিক সূত্রটা কি? ধরো পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, যেটা কিনা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুতে আছে। দেখো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু না? সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুইটি ভেক্টরের মান এবং দিক প্রকাশ করে, তাহলে এই সামান্তরিকের কর্ণ, এই সামান্তরিকের কর্ণটি লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুতে দুইটা ভেক্টর আছে, যেটা কিনা ভেক্টর দ্বয়ের মান এবং দিক নির্দেশ করতেছে। তাহলে এই যদি সামান্তরিক আমি আঁকাই, এখানে দেখো সামান্তরিক যদি এখানে আঁকাই, তাহলে এর কর্ণটা কি করবে? দুইটা ভেক্টরের লব্ধি, দিক এবং মান নির্দেশ করবে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি আর সমান সমান পি প্লাস কিউ, আর সমান সমান পি প্লাস কিউ। কারণ আর মানে কি? লব্ধি, লব্ধি হলো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের সমান। আচ্ছা, তাহলে এখন এই লব্ধির মানটা কত, এটা আমরা কিভাবে নির্ণয় করব? লব্ধির মান নির্ণয় করার সূত্র, আর সমান সমান √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, দেখো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা। এখন এই যে লব্ধি, লব্ধিটা তো পি ভেক্টরের সাথে অথবা কিউ ভেক্টরের সাথে যে কোনো একটা কোণ তৈরি করবে। ধরে নিলাম এই লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করে নিছে, থিটা কোণ তৈরি করে নিছে। তাহলে আমরা লব্ধির মানটা কত হবে? লব্ধির মান হবে √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, সেটা। তার লব্ধির মান হবে √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আচ্ছা, এখন লব্ধির দিকটা কি হবে? এটা তো লব্ধির মান ছিল, লব্ধির দিক বলতে কি বোঝানো হয়? থিটার মান না? দেখো তো পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে আছে অথবা কিউ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা যদি পি ভেক্টরের সাথে লব্ধির দিক নির্দেশ করতে চাই, তাহলে কি বসাইতে হবে? tan থিটা সমান সমান, দেখো যার সাথে কোণ আছে, এই পি এর সাথে কোণ আছে না?
পি এর সাথে কোণ থাকলে পি থাকবে সিঙ্গেল, যার সাথে কোণ সে সিঙ্গেল থাকবে। তাহলে পি প্লাস যার সাথে কোণ ছিল সে সিঙ্গেল। এখন কিউ কজ আলফা, উপরে থাকবে কিউ সাইন আলফা। পি প্লাস কিউ কজ আলফা, উপরে থাকবে কিউ সাইন আলফা। এগুলো কিন্তু ভেক্টরের সাধারণ সূত্র, ভেক্টরের সাধারণ সূত্র যেগুলো। এখন আসো লব্ধির মান আমরা বের করার সূত্র দেখলাম, আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন লব্ধির ম্যাক্সিমাম মানটা কত হতে পারে? লব্ধির ম্যাক্সিমাম মানটা কত হতে পারে? আর ম্যাক্স, আর ম্যাক্স কত হতে পারে? দেখো লব্ধির ম্যাক্সিমাম মানের ক্ষেত্রে আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। দেখো একটা দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান তুমি তখনই পাবা যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করবে। ধরো এই দিকে 5 নিউটন বল ক্রিয়া করতেছে, আবার এই দিকেই 3 নিউটন বল ক্রিয়া করতেছে, তাহলে লব্ধিটা কত হবে? 8 নিউটন। এই লব্ধিটাই হলো সর্বোচ্চ লব্ধি যদি দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে। তাহলে একই দিকে ক্রিয়া করলে মধ্যবর্তী কোণ কত? আসলে 0 ডিগ্রি না? মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। তাহলে আর সমান সমান পাবা তুমি রুট ওভার পি প্লাস, দেখো cos 0 ডিগ্রির মান কত? 1 না? তাহলে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে আর ম্যাক্স সমান সমান পি প্লাস কিউ, আর ম্যাক্স সমান সমান পি প্লাস কিউ। আর ম্যাক্স সমান সমান পি প্লাস কিউ। তাহলে আর মিনিমামটা কত হবে? আর মিনিমাম সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। আচ্ছা, আলফার মানটা কত হবে? দেখো দুইটা ভেক্টরের লব্ধির মানটা মিনিমাম তখনই হয় যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। ধরো এদিকে 5 নিউটন, এদিকে 3 নিউটন, তাহলে এদের যে লব্ধি হবে 2 নিউটন, এটাই হবে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। তাহলে আর মিনিমামের ক্ষেত্রে আলফার মানটা কত? মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি না? 180 ডিগ্রি। তাহলে আর মিনিমাম সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই যে দেখো 2p কিউ কজ আলফা ছিল, এটার মানটা আমি বসাই নাই। কজ কত হবে? 180 ডিগ্রি। কজ 180 ডিগ্রির মান কত? -1। তাহলে আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ না? মাইনাস 2p কিউ। আর মিনিমাম সমান সমান এটা কি হতে পারে? পি মাইনাস কিউ হোল স্কোয়ার হতে পারে, আবার কিউ মাইনাস পি হোল স্কোয়ারে কিন্তু হতে পারে। তাহলে আমরা কি লিখব? অ্যান্সার যেটা লিখব সেটা হলো পি ডিফারেন্স কিউ, অর্থাৎ কিউ মাইনাস পিও হতে পারে, পি মাইনাস কিউ হতে পারে। এইটা হবে আর মিনিমাম। আর মিনিমাম। আচ্ছা, তাহলে লব্ধির মানটা কোন ক্রমের ভিতরে থাকে বা কোন মানের ভিতরে থাকে এইটা কিন্তু এক্সামে আসে। তাহলে দেখো তো লব্ধির মানটা আর এইটা কি পি মাইনাস কিউ এর থেকে বড় অথবা সমান? সর্বনিম্ন মান কত? পি মাইনাস কিউ। তো লব্ধির মান পি মাইনাস কিউ হতে পারে, আবার এর থেকে বড়ও হইতে পারে। লব্ধির মানটা হবে পি ডিফারেন্স কিউ, এটা থেকে বড় অথবা সমান। আবার লব্ধির মানটা সর্বোচ্চ মানও হতে পারে,
বাট সর্বোচ্চ মান যেটা আছে তার থেকে তো আর বড় হবে না, তাই না? তাহলে সর্বোচ্চ মান যেটা আছে সেইটার সমান হতে পারে অথবা ছোট হইতে পারে। তাহলে দেখি বলো তো, এই যে 5 নিউটন এবং 3 নিউটন, ধরো এই দুইটা বলকে দুইটা ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে। 5 নিউটন এবং 3 নিউটন, এই দুইটা বলকে দুইটা ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এদের লব্ধি নিচের কোনটি সম্ভব নয়? অপশনে থাকলো 2, 6, 8, 11। কোনটা হবে? 11 সম্ভব। এদের সর্বোচ্চ মান হলো 5 3 8, সর্বনিম্ন মান কত? 2। তার মানে লব্ধির মান 2 থেকে 8-এর ভিতরে হবে, যে কোনো মান হইতে পারে, কিন্তু 8-এর থেকে বেশি হইতে পারবে? 8-এর থেকে বেশি কিন্তু হইতে পারবে না, বুঝছো? এগুলো সাধারণত এমসিকিউ থাকে। আচ্ছা, এখন তোমাদের এই যে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের সাথে একটা কেসের আলোচনা করব। ধরো দুইটা ভেক্টর হলো পি এবং কিউ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে লব্ধিটা ধরে নিলাম আর এস, লব্ধি হবে ধরে নিলাম আর এস। তাহলে বলতে পারবা এই লব্ধির মানটা কত হবে? লব্ধির মানটা কত হবে? মান মান দেখো, তুমি যখন লব্ধি যখন তুমি ভেক্টর হিসেবে লিখবা তখন পি প্লাস কিউ লিখবা, তাই না? বাট আমি বলছি তোমাকে মান, শুধু মানটা চাইছি। তাহলে মানটা কি হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না? কারণ তুমি যখন মান লিখবা তখন তুমি লিখবা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস কত ডিগ্রি? 90 ডিগ্রি। মান কত? 0 না? তাহলে থাকবে কত? শুধুমাত্র রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, এগুলো কি তুলছো? এগুলো কিন্তু তোলা থাকা লাগবে, সব কিছুই তোলা থাকা লাগবে, যা লিখবো সব কিছুই তোলা থাকা লাগবে। আচ্ছা, তাহলে দেখো এইটার ক্ষেত্রে লব্ধির মান হলো আর এস সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন আর ম্যাক্স এইটার উপরে হোল স্কোয়ার করো প্লাস আর মিনিমাম এইটার উপরে হোল স্কোয়ার করো, করে দেখি তো কত আসে। একটা ছিল পি প্লাস কিউ আর একটা ছিল পি মাইনাস কিউ। তাহলে পি প্লাস কিউ এইটার উপরে হোল স্কোয়ার করলাম প্লাস পি মাইনাস কিউ এইটার উপরে হোল স্কোয়ার করলাম, অথবা কেউ চাইলে কিউ মাইনাস পিও করতে পারে, সেম কথা। তাহলে আর ম্যাক্স এইটার উপরে স্কোয়ার প্লাস আর মিনিমাম এইটার উপরে স্কোয়ার সমান সমান, দেখো এটা আসবে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে দেখো এই যে 2p কিউ কাটবে, এটা কাটলে আর ম্যাক্স এইটার উপরে স্কোয়ার প্লাস আর মিনিমাম এইটার উপরে স্কোয়ার সমান সমান, দেখো থাকতেছে কি? দুইটা পি স্কোয়ার এবং দুইটা কিউ স্কোয়ার থাকতেছে, তাই না? তাহলে লেখা যায় 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে দেখো আর ম্যাক্স এইটার উপরে স্কোয়ার প্লাস আর মিনিমাম এইটার উপরে স্কোয়ার সমান সমান 2 ইন্টু, দেখি বলো তো এটাকে কি লেখা যাবে? আর এস এইটার মান ছিল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আর এস এর উপরে হোল স্কোয়ার সমান সমান কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না? তাহলে এটাকে আমরা আর এস এইটার উপরে হোল স্কোয়ার লিখতে পারবো না? এটা হলো জাস্ট লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের সাথে এই কেজের তুলনা। এটা বুঝছো এতটুকু? এরপরে লেখো ত্রিভুজের কোসাইন সূত্র। ত্রিভুজের
কোসাইন সূত্র, ত্রিভুজের কোসাইন সূত্র। ত্রিভুজের কোসাইন রুল। আচ্ছা দেখো, ত্রিভুজের কোসাইন রুল যেটা আছে এটার ক্ষেত্রে দুইটা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, দুটি ভেক্টর থাকবে, তার লব্ধি নির্ণয় করব আমরা। দুটি ভেক্টর থাকবে। সেকেন্ড কন্ডিশন, এই ক্ষেত্রে পায়ের সাথে পা এবং মাথার সাথে মাথা না, এই ক্ষেত্রে পায়ের সাথে মাথা, পায়ের সাথে মাথা। যেই কোনো ত্রিভুজ সূত্র, আমরা লব্ধির ক্ষেত্রে যে কোনো ত্রিভুজ সূত্র যদি খাটাই, সেটা হতে পারে সাইন রুল, কোসাইন রুল, সেই সব ক্ষেত্রে ত্রিভুজ সূত্র মানেই তোমার হচ্ছে পায়ের সাথে মাথা থাকতে হবে। পায়ের সাথে মাথা, পায়ের সাথে মাথা। তাহলে চিত্রতে যদি আমি আঁকাই তাহলে সেটা কেমন দাঁড়ায়? পায়ের সাথে মাথা বলতে কি বোঝানো হয়? ধরো এইটা একটা ভেক্টর পি, এটা কি মাথা, কারণ মাথার সাথে অন্য একটা ভেক্টর, এইটার কি মিলবে? পা মিলবে। দেখো এটা মাথা আর অন্য একটা ভেক্টরের পা, তাহলে এইটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি, এই দুইটা ভেক্টরের লব্ধি হবে প্রথম ভেক্টরের পা থেকে শেষ ভেক্টরের মাথার দিকে। তাহলে এই যে দেখো, এটা হবে লব্ধি, এটা হবে লব্ধি। তো লব্ধির সাইন তুমি এখানে দিতে পারো এভাবে। তাহলে দেখো দুইটা ভেক্টর এমনভাবে যুক্ত যেন একটা ভেক্টরের মাথার সাথে অন্য ভেক্টরের পা মিলছে, তাহলে লব্ধি হবে প্রথম ভেক্টরের পা থেকে দ্বিতীয় ভেক্টরের মাথার দিকে হবে। তাহলে যেহেতু এটা ত্রিভুজ সূত্র, আমি যদি এই দেখো দুইটা ভেক্টর আর লব্ধি, এটাকে একটা ত্রিভুজ ক্ষেত্র গঠন করছে না? এখন ত্রিভুজ ক্ষেত্র অনুযায়ী আমরা কোসাইন রুল কিভাবে লিখতে পারি? ধরো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা হলো এ কোণ, এটা হলো বি কোণ, এটা হলো সি কোণ। এ কোণের বিপরীত বাহু কি হবে? ছোট হাতের এ, ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা। বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি। সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। ছোট হাতের এবিসি দ্বারা বাহু প্রকাশ করা হয়, আর বড় হাতের এবিসি দ্বারা কোণ প্রকাশ করা হয়। তাহলে কোসাইন রুল মতে আমরা লিখতে পারবো cos a সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যেটার কোণ সেটার বাহু শেষে থাকবে, বাদ যাবে, ডিভাইডেড বাই 2bc। যদি আমি নেই cos b, তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। দুইটা লিখে নিলেই হবে, বাকিটা তো বুঝতেইছো। cos c এর ক্ষেত্রে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। হ্যাঁ, এগুলো ম্যাথেও আছে। আমি ধরো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে সব কিছুর কম্বিনেশন পাবা, খুব ভালো কম্বিনেশন পাবা। ম্যাথের অনেক জিনিস ফিজিক্সে পাবা, ফিজিক্সের অনেক জিনিস ম্যাথে পাবা। হ্যাঁ, ক্যালকুলেটর থাকবে তো। এখন তো খেলায় দেখাতে হবে ক্যালকুলেটরের। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের ত্রিভুজের কোসাইন রুল। এবার আসো ত্রিভুজের সাইন রুল। লেখো ত্রিভুজের সাইন রুল। তাহলে শর্ত কি হওয়ার কথা? একই শর্ত, কিন্তু ত্রিভুজ গঠন করতে হলে কি হবে? পায়ের সাথে মাথা মিলতে হবে আর দুইটা ভেক্টর থাকতে হবে। শর্ত একই, দুটি ভেক্টর আর আরেকটা শর্ত হলো পায়ের সাথে মাথা। জাস্ট সূত্রটা একটু আলাদা হবে।
এ কোণ, বি কোণ, সি কোণ। এ কোণের বিপরীত বাহু এ, এগুলোর ক্ষেত্রে আমাদের আসলে এই যে বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি ধরে নিলাম। দেখো ত্রিভুজের সাইন রুল মধ্যে তুমি যে বাহুটা নিবা এইটার বিপরীত কোণের সাইন নিচে থাকবে। তাহলে এ বাহু উপরে নিছো, তাহলে নিচে কি থাকার কথা? বিপরীত কোণের সাইন, তার মানে সাইন এ সমান সমান বি বাহু নিলে কি থাকবে? সাইন বি সমান সমান সি বাহু নিলে সাইন সি। এইটা হবে কনস্ট্যান্ট। তাহলে যদি কনস্ট্যান্ট হয় আমি এ ডিভাইড বাই সাইন এ কে অবশ্যই কি লিখতে পারবো? বি ডিভাইড বাই সাইন বি লিখতে পারবো, বি ডিভাইড বাই সাইন বি কে সি ডিভাইড বাই সাইন সি লিখতে পারবো, আবার এ ডিভাইড বাই সাইন এ কেও কি লিখতে পারবো? আমি সি ডিভাইড বাই সাইন সি লিখতে পারবো। তাহলে এই পুরাটা হলো কনস্ট্যান্ট। কথা ক্লিয়ার? এখানে কিন্তু অনুপাতের ক্ষেত্রে তুমি এইটা সমান সমান এটাও লিখতে পারবা, আবার এইটা সমান সমান এটা লিখতে পারবা, দেন এটা সমান সমান এটা লিখতে পারবা। বুঝছো? এইটা ছিল হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন রুল। এরপরে লেখো লামের উপপাদ্য। লামের উপপাদ্য, লামের উপপাদ্য। লামের উপপাদ্য, লামের উপপাদ্যের ক্ষেত্রে কন্ডিশনটা হলো দুইটা ভেক্টর বাকিটা থাকবে লব্ধি, অথবা তিনটা ভেক্টর সাম্যাবস্থায় থাকবে। তাহলে লেখো দুটি ভেক্টর বাকিটা লব্ধি, অথবা তিনটি ভেক্টর মিলে সাম্যাবস্থা। তিনটি ভেক্টর মিলে সাম্যাবস্থা। দুটি ভেক্টর বাকিটা লব্ধি অথবা তিনটি ভেক্টর মিলে সাম্যাবস্থা। লামের উপপাদ্য কি হবে? পায়ের সাথে মাথা, পায়ের সাথে মাথা, পায়ের সাথে মাথা। দেখো বলা হচ্ছে দুইটা ভেক্টর বাকিটা লব্ধি অথবা তিনটি ভেক্টর মিলে সাম্যাবস্থা। ধরো কেসটা এরকম, এখানে তিনটা ভেক্টর, একটা ধরে নিলাম পি, একটা ধরে নিলাম কিউ, আরেকটা ধরে নিলাম আর। ধরো তিনটি ভেক্টর মিলে সাম্যাবস্থা গঠন করছে, তিনটি ভেক্টর মিলে সাম্যাবস্থা গঠন করছে, যেখানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হলো আলফা, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হলো বিটা, পি এবং আর এর মধ্যবর্তী কোণকে ধরে নিলাম গামা। দেখো সাম্যাবস্থা তৈরি করার মানে কি? ধরো এটা একটা বস্তু, এই বস্তুকে এ এদিক থেকে টানতেছে, এ এদিক থেকে টানতেছে, এ এদিক থেকে টানতেছে। এখন তিন দিক থেকে টানার কারণে ও কি থাকতেছে? ওখানে স্টেবল থাকতেছে, কোনো দিকে নড়তেছে না। এইটাকে বলা হয় সাম্যাবস্থা, অর্থাৎ কোনো দিকেই নড়াচড়া করবে না। তাহলে যদি এইরকম হয় তখন আমরা লিখতে পারবো, দেখো পি ডিভাইডেড বাই, যখন তুমি পি ভেক্টর নিবা তখন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণের সাইন নিতে হবে। তাহলে সাইন বিটা সমান সমান, কিউ যখন নিবা তখন আর এবং পি এর মধ্যবর্তী কোণ নিতে হবে, সাইন গামা সমান সমান, আর যখন নিবা তখন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ নিতে হবে, সেটা কত? সাইন আলফা।
দেখো তোমাদের মনে হইতে পারে যে ভাই এটা তো আগের সূত্রের মতো নেই, আগের সূত্র হচ্ছে সাইন রুল আর এটা হলো লামের উপপাদ্য, তোমার মনে হইতে পারে যে একই, বাট একই কিন্তু না। সূত্রগত দিক থেকে একই, বাট ত্রিভুজের সাইন রুল তুমি সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারো। পার্থক্য ফিজিক্যাল মিনিংয়ে পার্থক্য হলো ত্রিভুজের সাইন রুল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই বের করা যায়। আর এই যে লামের উপপাদ্য এটা তুমি ব্যবহার করতে পারবা কোথায়? শুধুমাত্র যদি বলত্রয় মিলে সাম্যাবস্থা তৈরি করে, বলত্রয় মিলে সাম্যাবস্থা তৈরি করে। দেখো কিভাবে আলাদা হয়। ত্রিভুজের সাইন রুলের ক্ষেত্রে আমি যদি চিত্রটা আঁকাইতাম তাহলে কেমন হইতো দেখি বলো তো। এটা হলো পি, এইটা হলো কিউ। ত্রিভুজের সাইন রুল কি মানে? ত্রিভুজ, আমরা ত্রিভুজ সূত্র মানবে। পায়ের সাথে মাথা মিলছে না, মাথার সাথে পা। এখন লব্ধিটা কি হবে? এই যে এই দিকে হবে না, লব্ধিটা হবে এই দিকে। এখন এইটার জন্য আমি চিত্র আঁকাবো, এটার জন্য চিত্র আঁকাবো। এটার জন্য আমি যদি চিত্র আঁকাই, ধরো সাপোজ এইভাবে সাম্যাবস্থা গঠন করছে, এইভাবে সাম্যাবস্থা গঠন করছে। এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর, এইভাবে সাম্যাবস্থা গঠন করছে। তাহলে দেখো তো এই বাহুটাকে আমি এইভাবে আঁকালাম, আর এই যে বাহুটা দেখতেছো এই বাহুটাকে যদি আমি টেনে নিয়ে এসে এইখানে আঁকাই তাহলে কি এইরকম দাঁড়ায় না? দেখো তো এই বাহুটাকে আমি টেনে নিয়ে এসে এইখানে আঁকাইছি। আচ্ছা, এখন দেখো বাকি আছে এই বাহু। এই বাহুটাকে যদি আমি টেনে নিয়ে এসে এইখানে আঁকাই তাহলে দেখো তো এইটা কি ত্রিভুজ সূত্র হবে? ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে এই যে দেখো একই ক্রমে কি থাকে? ভেক্টরগুলো কি একই ক্রমে থাকে? না, দুইটা ভেক্টর যদি একই ক্রমে থাকে অন্য ভেক্টর থাকবে বিপরীত ক্রমে। আর এটা দেখো তো একই ক্রমে থাকলো না, এইটাই হলো পার্থক্য। লামের উপপাদ্যের ক্ষেত্রে মনে রাখবা, লামের উপপাদ্যের ক্ষেত্রে তিনটা ভেক্টর মিলে যদি সাম্যাবস্থা তৈরি করে, এই তিনটা ভেক্টরকে তুমি যদি ত্রিভুজ বানাও তাহলে এই ত্রিভুজটা দেখবা একই ক্রমে চলে আসতেছে, ত্রিভুজটা একই ক্রমে চলে আসবে। বুঝছো? এই হলো। এখন এই পি, এটাকে যদি পি ভেক্টর, এটাকে যদি কিউ ভেক্টর, এটাকে যদি আমি আর ভেক্টর ধরে নেই, যেটা কিনা আমি এইখান থেকে লিখছি, তাহলে দেখো তো ত্রিভুজ এর ক্ষেত্রে কোনো ভেক্টর, তিনটা ভেক্টর মিলে যদি ত্রিভুজ গঠন করা যায় এবং সেটা যদি একই ক্রমে থাকে তাহলে তিনটা ভেক্টরের যোগফল 0 হয়। এটা কি জানো? তাহলে পি প্লাস কিউ প্লাস আর সমান সমান কি লেখা যায়? 0 না? 0 লেখা যায়। তুলে নাও। আর এগুলো নোট ব্যবহার করবে না, খাতা নিয়ে আসবা, খাতা বানানো লাগবে, এগুলো তো থাকবে না। না তাহলে দেখো ত্রিভুজ সূত্র আর লামের উপপাদ্যের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে দেখো দুইটা ভেক্টর আর অন্য ভেক্টরটা কি বিপরীত ক্রমে এর দিক এবং মান নির্দেশ করতেছে। আর লামের উপপাদ্যের ক্ষেত্রে দেখো যেই তিনটা ভেক্টর অর্থাৎ দুইটা ভেক্টর এবং এর লব্ধি একই ক্রমে একটা ত্রিভুজের দিক নির্দেশ করতেছে। এই দুইটাই হলো পার্থক্য। তোলা শেষ? তোলা হয়ে গেলে এবার আমাদের অঙ্ক শুরু হবে। দেখো তোমাদের কাছে নোট দেওয়া আছে সেটার 1 নাম্বার কোশ্চেন দেখো। ইয়ে তো দিছে না?
1 নম্বর কোশ্চেনে বলা আছে দুইটা ভেক্টরের লব, দেখো টাইপটা হলো দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়। প্রথম কোশ্চেনটা বলা আছে দুইটা ভেক্টর রাশির মান 5 একক, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করো। তাহলে 1 নম্বর কোশ্চেন, এগুলো সহজ অঙ্ক বাট তোলা থাক, বুঝছো? তাহলে দুইটা ভেক্টরের মান 5 একক। হ্যাঁ হ্যাঁ, খাতায় তুলে রাখো, কোশ্চেন তোলা লাগবে না, কোশ্চেন তো আছেই, কোশ্চেন তোলা লাগবে না, জাস্ট 1 নাম্বার দিয়ে অঙ্কটা তুলে রাখো, অ্যান্সারটা তুলে রাখো। রিভিশনের সময় কি করবা, শীটটা বের করবা, খাতাটা বের করবা। 1 নম্বর কোশ্চেন এটা উত্তর, 2 নম্বর কোশ্চেন এটা উত্তর, এইভাবে। তাহলে দেখো দুইটা ভেক্টর যার মান দেওয়া আছে 5 একক, তারা পরস্পর একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। তাহলে ধরে নিলাম লব্ধি হবে এই বরাবর। লব্ধির মান এবং দিকও নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে লব্ধির মানটা কত হবে, আর সমান সমান √5² + 5² + 2 × 5 × 5 cos 120 ডিগ্রি, আর সমান সমান, বুঝতেইছো? এটা আসবে -½ দেখো এটা কিন্তু তুমি নিজেই করতে পারবা, এটা আসবে -½ 2 2 কেটে যাবে, তার মানে 5², তার মানে 5² আর 5² চলে যাবে, থাকবে শুধুমাত্র একটা 5², তাহলে √5² মানে কত, 5, আর সমান সমান 5 একক। এটা এখন দিক নির্ণয় করতে বলছে, তাহলে দিক ধরে নিলাম এই আর ভেক্টরটা তোমার এই নিচের ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করছে, তাহলে লেখো tan θ সমান 5 + 5 cos 120 উপরে হলো 5 sin 120, কত আসে, থিটার মান কত আসে, 60 ডিগ্রি। দেখো থিটার মান 60 ডিগ্রি, এটা কিন্তু তুমি এমনিতেও বলতে পারতা, দুইটা ভেক্টরের মান যদি সেম হয়, ধরো দুইটা ভেক্টরের মান সেম বলতে একটা হলো 8 আর একটা 8, এদের মধ্যবর্তী কোণ ধরো সাপোজ 60 ডিগ্রি। দুইটা ভেক্টরের মান যদি সেম হয় তাহলে এদের লব্ধি অলওয়েজ মাঝখান দিয়ে চলে যাবে, বুঝছো? বাইসেক্টেড হবে, এটাকে বলে বাইসেক্টেড, মাঝখান দিয়ে চলে যাবে। এটা হবে 30, এটা হবে 30। তাহলে এই কোশ্চেন দেখার সময় তুমি যখন এমসিকিউ অ্যান্সার করবা, প্রথমে কি ক্যালকুলেটর হাতে নিবা, প্রথমে দেখবা অপশনে যদি দেখো থিটার মান একটাতে 60 দেওয়া আছে, একটাতে 40 দেওয়া আছে, 30 দেওয়া আছে এবং 70 দেওয়া আছে, তাহলে অন্য কিছু আর দেখার দরকার আছে? প্রথমেই দেখবা থিটা, দুইটা মান সেম, দেখবা থিটার মান। দেখো 2 নম্বর অঙ্কটা দেখো, বলা হচ্ছে এটা ডিউ আসা একটা কোশ্চেন, ডিউতে আসছিল এই কোশ্চেনটা। ভেক্টর এ বি ও সি এর মান যথাক্রমে 12, 5 ও 13 এবং a + b দেওয়া আছে সি, এ বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। তাহলে 2 নাম্বার দাও, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান বলা আছে সি ভেক্টর, তাহলে দেখো তুমি যদি a + b এটার যদি লব্ধি নির্ণয় করো তাহলে তুমি কি পাবা, √a² + b² + 2ab cos ab এর মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম থিটা, cos θ সমান সমান। সি ভেক্টরের যদি তুমি লব্ধি নির্ণয় করো তাহলে কি পাবা, যে কোনো একটা ভেক্টরের লব্ধি কিভাবে নির্ণয় করতে হয়, ধরো ai + bj এটার লব্ধি আমরা কীভাবে নির্ণয় করি, √a² + b² এভাবে নির্ণয় করি না? তাহলে a + b এর লব্ধি এটা সি ভেক্টর, এটাকে তো আমরা কীভাবে লিখতে পারবো, √c², এভাবে লিখতে পারবো। এখন উভয় পাশ থেকে যদি বর্গ চলে যায় তাহলে কি থাকবে, a² + b² + 2ab
cos থিটা সমান সমান c স্কয়ার, মানে রুট যদি চলে যায় ওই পাশ থেকে। এখন a এর মান, b এর মান, c এর মান তিনটার মানই দেওয়া আছে। a এর মান হলো 12 স্কয়ার, প্লাস b এর মান দেখো দেওয়া আছে 5, প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 cos থিটা সমান সমান c এর মানটা দেওয়া আছে 13, এইটার উপরে স্কয়ার। তাহলে বুঝতেইছো, দেখো 12 উপরে স্কোয়ার করলে আসে 144, 5-এর উপরে স্কোয়ার করলে আসে 25, 144 প্লাস 25 মানে হলো 169, 13-এর উপরে স্কোয়ার মানে হলো 169। তার মানে দুইটা কেটে কি হয়ে যায়, 0 হয়ে যায়, ডান পাশে কি 0 হয়ে যাবে। তাইলে 5 দুগুণ 10 আর হচ্ছে 12, 120 cos থিটা, এটার মান পাওয়া কত 0, cos থিটার মান কত 0। তাহলে থিটার মানটা কত হবে, cos থিটা যদি 0 হয় থিটার মান কত 90 ডিগ্রি, থিটার মান হলো 90 ডিগ্রি। তার মানে এই যে a এবং b ভেক্টর কি হিসেবে আছে, লম্ব হিসেবে আছে, লম্বভাবে আছে। a লম্ব, ক্লিয়ার এটা? আচ্ছা, 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা দেখো, বলা আছে কোনো বিন্দুতে 4 নিউটন ও 5 নিউটন মানের দুটি বল পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত। এদের সাথে কত মানের বল কিভাবে ক্রিয়া করলে এদের লব্ধি শূন্য হবে? কোশ্চেনটা ভালো কোশ্চেন, কিন্তু বলা হচ্ছে কোনো বিন্দুতে 4 নিউটন এবং 5 নিউটন বল ক্রিয়া করতেছে। তাহলে চিত্রটা আঁকাও, এটা হলো 4 নিউটন, এটা হলো 5 নিউটন, একই বিন্দুতে ক্রিয়া করতেছে। তাহলে ধরলাম লব্ধি হবে এইদিকে, লব্ধি আর। লব্ধি আর, তো বলতেছে দুইটা বল একই বিন্দুতে ক্রিয়া করতেছে। এখন কথা হলো কত নিউটন মানের বল কিভাবে কাজ করলে লব্ধি কি হবে, শূন্য হবে। এখন বলো তো এই দুইটা বলের লব্ধি হলো আর, যদি আমি অন্য একটা বল যুক্ত করতে বলছে, যদি আমি এই আর এর সমান একটা বল একেবারে সম্পূর্ণ বিপরীত দিকে দিতে পারি, তাইলেই তো লব্ধি 0 হয়ে যায়। কথা কি বুঝছো কিনা? আর এর সমান যদি আমি অন্য একটা বল বিপরীত দিকে দিতে পারি তাহলেই কিন্তু লব্ধি 0 হয়ে যাবে। তাহলে ধরে নাও আমরা যে বলটা যুক্ত করব সেটা হলো আর প্রাইম। মাঝখানের মধ্যবর্তী কোণ কত বলা আছে, 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমি ধরে নিলাম এই আরটা 4 নিউটন বলের সাথে থিটা কোণ তৈরি করে। তাহলে আর সমান সমান কত হবে, √5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 4 cos 30 ডিগ্রি। কত আসে আর মান, 8.69। ক্যালকুলেটর যখন ইউজ করবা চেষ্টা করবা যে খুব তাড়াতাড়ি বাট একেবারে প্রপার অ্যান্সার বের করতে, বুঝছো? অ্যান্সার যেন কখনো ভুল না যায়। তোমার ধরো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের নাম্বার পাবা শুধুমাত্র অ্যান্সারের উপরে, এটা সত্য কথা। কিন্তু অ্যান্সার ভুল গেলে মানে তোমাকে যদি 0 দেয় তুমি কিছু বলতে পারবে না, কিছু করার নাই। আর ওদের প্রথম টার্গেটই থাকে অ্যান্সার দেখা। যদি অ্যান্সার মিলে যায় 10-এ 10, অন্য কিছু দেখবেই না। তুমি যদি মাঝখানে কী করছো না করছো দেখার বিষয় নেই, অ্যান্সার দেখার সাথে যদি মিলে যায় 10। এমনও হইতে পারে ধরো তুমি অঙ্ক ভুলভাবে করছো বাট অ্যান্সার হঠাৎ করে মিলে গেছে, তুমি 10ই পাবা। অঙ্ক পুরাটাই ভুল, অ্যান্সার মিলে গেছে, 10ই পাবা, বুঝছো? এই হলো বিষয়।
আচ্ছা, এখন কথা হলো আর এর মানটা আমরা নির্ণয় করলাম, বলা আছে কিভাবে ক্রিয়া করলে, অর্থাৎ এই 4 নিউটন মানের সাথে এই আর এর মানটা কত হবে, আর এর কোণটা কত হবে, অথবা 5 নিউটন বলের সাথে আমাদের যুক্ত যে করছি আমরা যে বলটা সেই কোণটা কত হবে, যে কোনো একটা দেখাইলেই হবে। আমার কথা হলো এই কোণটা এবং এই কোণটা বের করার জন্য আমাদের আসলে কি থিটার মানটা বের করলে ভালো। তাহলে থিটার মানটা কত হয়, tan থিটা সমান সমান আমরা জানি 4 + 5 cos 30 করে 5 sin 30। দেখো থিটার মানটা কত আসে, 16.57 ডিগ্রি। এইটা আসলে থিটার মান। তাহলে দেখি বলো তো আমরা যে বলটা যুক্ত করব সেইটার কোণ কত হবে, এই পুরাটা কত, আমরা যে বলটা যুক্ত করছি সেইটা 4 নিউটন মানের সাথে এটা কোণ তৈরি করে, ধরলাম এক্স কোণ তৈরি করে। এখন এই মানটা কত হবে, এক্স কোণটা কত হবে, এই পুরাটা কত দেখো তো 180 ডিগ্রি না, এই পুরাটা হলো 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমি থিটা বাদ দেই তাহলেই তো আমি পাচ্ছি 4 নিউটন মানের সাথে। তাহলে দেখো বলটি 4 নিউটন বলের সাথে 180 মাইনাস 16.57 163.3 ডিগ্রি। আচ্ছা, এই কোণের হিসাবটা আমি কোন দিকে করছি দেখো তো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ করছি না, ক্লকওয়াইজ করছি। কথা হলো ক্লকওয়াইজ করার কারণে আমরা 4 নিউটন বলের সাথে আর এর কোণটা দেখাইছি। তুমি চাইলে কিন্তু 5 নিউটন বলের সাথেও দেখাতে পারো, যে কোনো একটা দেখাইলেই হবে, বুঝছো, যে কোনো একটা দেখাইলেই হবে। কত মানের বলে যে 8.69 এখানে লিখতে পারো, আর নির্ণয় করার পর লিখবা যে আর প্রাইম সমান সমান 8.69। হ্যাঁ বল বলা আছে না, হ্যাঁ নিউটন, 8.69 নিউটন। ক্লিয়ার এটা? এটা ক্লিয়ার হলে দেন পরবর্তীতে দেখো একটা এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউটা খুব বেশি আসে, বুঝছো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনেও এই এমসিকিউটা বেশি আসে। বলা হচ্ছে নিচের কোন 3টি ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে না, এটা দেখেই বলে দিতে হবে, দেখেই বলে দিতে হবে নিচের কোন 3টি ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে না। দেখো ধরো 3টা বল, এখানে F1 F2 F3 3টা বল মিলে, দেখো 3টা বল মিলে সাম্যাবস্থা তৈরি করছে। তাহলে যদি সাম্যাবস্থা তৈরি করে আমরা কি লিখতে পারবো, F1 + F2 + F3 = 0 লিখতে পারবো না? 3টা বলের যোগফল কি হবে, 0। তাহলে F1 যদি আমি লিখি তাহলে এটা কি পাবো আমি, -F2 + F3 পাবো না, দেখো তো -F2 + F3 পাবো। এখন কথা হলো আমরা যে ত্রিভুজটা আঁকাইছিলাম যে এখানে, এটা নিয়ে যদি আমি একটা ত্রিভুজ আঁকাই, ত্রিভুজটা কেমন হবে, একই ক্রমে থাকবে না, এটা F1, এটা F2, এটা F3, একই ক্রমে একটা ত্রিভুজ থাকতেছে। আচ্ছা, তোমরা কি জানো ত্রিভুজের 2টা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর? তাহলে একমাত্র সম্ভব শুধুমাত্র দেখো মানে এই যে 3টা ভেক্টর মিলে সাম্যাবস্থা তৈরি করবে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই সম্ভব যেখানে 2টার যোগফল কি হবে, তৃতীয়টা থেকে বড় হবে। যদি এমন হয়ে যায় 2টার যোগফল করে দেখতেছ তৃতীয়টা থেকে ছোট, তাহলে সেটা কখনোই শূন্য হইতে পারে না। সেইটার ক্ষেত্রে কখনোই লব্ধি কি হবে না, শূন্য হবে না।
তাহলে দুটি বাহুর যোগফল যেহেতু তৃতীয়টা থেকে বড়, তৃতীয় বাহু অপেক্ষা বড়, তাহলে দেখো অ্যান্সারের দিকে একটু খেয়াল করো। নিচের কোন তিনটি ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে না? লব্ধি একমাত্র শূন্য হবে তখনই যদি দুইটা ভেক্টরের যোগফল তৃতীয়টা থেকে বড় হয়। যদি এমন কখনো হয় দুইটা যোগ করে দেখতেছো তৃতীয়টা থেকে ছোট, তাহলে কখনোই হবে না শূন্য। তাহলে দেখো প্রথম অপশন 5 5 5, যে কোনো দুইটা যোগ করো তৃতীয়টা থেকে বড় হয় কিনা দেখো, অবশ্যই বড় হবে। 5 5 যোগ করলা, সেটা কি অন্য একটা 5-এর থেকে বড় হচ্ছে না? তৃতীয়টা থেকে বড় হচ্ছে না? বি নাম্বার 5 10 5, 5 10 যোগ করো 15, 5-এর থেকে বড় না? 5 থেকে বড়। সি নাম্বারটা দেখো, এইবার দেখো সি নাম্বার 5 এবং 10 যোগ করো 15, তৃতীয়টা থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে? ছোট হচ্ছে, সম্ভব না। অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে সি। এটা কিন্তু আসে। আবার দেখো লব্ধির ক্ষেত্রে কিন্তু মানে এই যে সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই f3² সমান সমান হবে এই দুইটার লব্ধির যোগফল। আমরা বলছিলাম কিন্তু যে ধরো এই দুইটার লব্ধি যেদিকে হবে এই f3 হবে সম্পূর্ণ বিপরীত দিকে। তুমি যদি এটা করে দেখো 5 10 এবং 20, এটা যদি করে দেখো কখনোই মিলবে না। দেখবা সাইন থিটা সমান সমান আসবে 3.46 বা 4 এরকম আসবে। থিটা সমান সমান সাইন ইনভার্স 3.46 কি আসবে? ম্যাথ ইরোর। বুঝছো? কারণ সম্ভবই না যে এটা। এই এমসিকিউ ক্লিয়ার? যখনই বলবে লব্ধি শূন্য হওয়ার কথা তখনই দেখবা দুইটা বলের যোগফল তৃতীয়টা থেকে বড় হয় কিনা। যদি না হয় সেটাই হবে অ্যান্সার। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বরে বলা আছে কোনো বিন্দুতে ক্রিয়ারত 2p ও p মানের লব্ধি r, 2p এবং p মানের লব্ধি r। তাহলে চিত্রটা একটু দেখি। 2p এবং এই দিকে হলো p, এটার লব্ধি বলা আছে কত? লব্ধি r। প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়। বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। আমি ধরে নিলাম বলদ্বয়ের অন্তর্গত কোণ হলো আলফা। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার কিন্তু অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যত স্কিপ করতে পারবো তত ভালো। বুঝছো? মানে এত হাবিজাবি লেখার সময় নেই। আগে যে বাংলা লিখতাম আমরা জানি দেওয়া আছে এইটা ওইটা, এগুলো লেখার কোনো সময় নেই। ডিরেক্ট তুমি হচ্ছে অঙ্ক শুরু করে দিবা। তাহলে প্রথম ক্ষেত্রে r² সমান সমান p² প্লাস 2p² প্লাস 2 ইন্টু p ইন্টু 2p cos আলফা। r² সমান সমান দেখো কি আসতেছে 2p² মানে কত? 4p² প্লাস p² মানে কত? 5p² প্লাস 4p² cos আলফা। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। দ্বিতীয় ক্ষেত্রে দেখো তো দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে, যদি তুমি প্রথম বলটার মান দ্বিগুণ করো অর্থাৎ 2pর মান দ্বিগুণ করো তাহলে কি হয়ে যাবে? সেটা 4p। তাহলে লব্ধির মান কি হয়ে যাবে? 3 গুণ হবে। তাহলে r থাকবে না 3r হয়ে যাবে? 3r হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 3r এর উপরে হোল স্কোয়ার সমান সমান p এর জায়গায় হবে 2p, 2p এর উপরে হোল স্কোয়ার প্লাস এই যে প্রথম ভেক্টরটা। আচ্ছা 2p এবং p ঠিকই আছে। তাহলে প্রথম বলটির মান দ্বিগুণ। আচ্ছা প্রথম বলটা কত ছিল? 2p ছিল না? তাহলে এটা হয়ে যাবে 4p, এটা হয়ে যাবে 4p। আর দ্বিতীয় বলটা কি ছিল? p ছিল, তো p থাকবে প্লাস 2 ইন্টু 4p ইন্টু p cos আলফা। তাহলে দেখো কত আসে? 9r² সমান সমান 4 4 16p² প্লাস p² প্লাস 4 2 8p² cos আলফা। তাহলে যেটা আসে সেটা হলো 9r² সমান সমান 16 আর 1 17p² প্লাস 8p² cos আলফা। এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও।
কে 2 নম্বর ইকুয়েশন দাও। 1/2 2/1 যে কোনোটাই করতে পারো, কারণ আর স্কোয়ারের কিন্তু এখানে কোনো কাজ নেই। 2/1 করে দাও। 2/1 করলে যেটা আসে দেখো, 9r² আর r² ভাগ দিলে 9 আসে। উপরে থাকবে 17p² প্লাস 8p² cos আলফা, p² cos আলফা। নিচে দেখো 5p² প্লাস 4p² cos আলফা। যদি গুণ করে দাও তাহলে দেখো আসতেছে 17p² প্লাস 8p² cos আলফা সমান সমান 5 নং 45p² প্লাস 4 নং 36p² cos আলফা। 36 যদি ওই পাশে পাঠিয়ে দাও তাহলে আসবে 28p² cos আলফা সমান সমান এই 45p² যদি এই পাশে পাঠিয়ে দাও তাহলে 17 মাইনাস 45 কত আসে? 28 মাইনাস 28p²। তাহলে দেখো এই 28 গেল, p² গেল। cos আলফার মান কত? -1। তাহলে cos আলফার মান -1, তাহলে আলফা সমান সমান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি আলফার মান হবে 180 ডিগ্রি। আচ্ছা দেখো, এটা তুমি না করেও, এত কিছু না করেও করতে পারতা। এটাই এমসিকিউ আসবে, এমসিকিউ। তাহলে এমসিকিউর জন্য এত বড় করবা, তো বড় কি করার কিন্তু সময় হবে না, এত ইকুয়েশন দাঁড় করানোর সময় হবে না। দেখো এটা তুমি একটু চিন্তা করেই করতে পারতা। দেখো 2p এই দিকে ধরে নিলাম, অপশন থাকবে, অপশনের ভিতরে তুমি ফার্স্টে চেক দেওয়া উচিত 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি, যেটা সহজ। প্রথম চেক দেওয়া উচিত এইটা, বুঝছো? আচ্ছা তাহলে 2p ধরো তুমি সাপোজ এইদিকে ধরে নিলা, p তুমি এইদিকে ধরে নিলা। এই যে 2p আর p বলা আছে কত, মাঝখানে কোন কত 180 ডিগ্রি না, এখান থেকে পাইলাম। তো অপশনে তো এটা থাকবে। তুমি যদি অপশন চেক দিয়ে যদি এইভাবে করতা যে 2p এইদিকে p এইদিকে, তাহলে মধ্যবর্তী কোন কত হইলো 180 ডিগ্রি না? আমাকে বলো তো 2p এইদিকে p এইদিকে, তাহলে লব্ধি কোন দিকে হবে? লব্ধি এই দিকে হবে, সেটা কত? p। লব্ধি হবে এইদিকে p। এখন বলা আছে প্রথম বলটাকে আমি দ্বিগুণ করব, অর্থাৎ 2p কে আমি কি করে দিব? 4p করে দিব, আর pটা তো p থাকবে, pটা p থাকবে। তাহলে এইদিকে লব্ধিটা কত হবে ভাই? 3p না? কি বলা আছে যে লব্ধি কি হয়? 3 গুণ হয় না? দেখো তো 3 গুণ হয়েছে কিনা। একটার লব্ধি হলো p আর আরেকটার লব্ধি হলো 3p। লব্ধি কি 3 গুণ হয়েছে? অপশন দেখেই কিন্তু বলে দেওয়া যায়। হ্যাঁ, তাহলে মাঝখানে কোন কত 180 ডিগ্রি ধরে নিয়েছিলাম, তাহলে 180 ডিগ্রি ধরে আমাদের কন্ডিশন মিলতেছে, তার মানে অ্যান্সার হবে 180 ডিগ্রি। বুঝছো? এবার শুধু দেখেই কিন্তু বলে দেওয়া যায়। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, 5 নাম্বার অঙ্ক। কোনো কণার উপরে দুটি বল ক্রিয়ারত আছে, তাদের একটির মান দ্বিগুণ করলে অপরটির মান 16 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, শেষোক্ত বলের মান নির্ণয় করো। তোমরা এটা করে আসছো স্থিতিবিদ্যাতে, অঙ্কটা স্থিতিবিদ্যার একটা অঙ্ক। বুঝছো? তাহলে বলা আছে কোনো কণার উপরে দুটি বল ক্রিয়ারত আছে, ধরলাম p এবং q বল ক্রিয়ারত আছে। এটা ধরো p, এটা ধরো q, দুইটা বল ক্রিয়ারত আছে।
তাহলে লব্ধি এদিকে ধরে নিলাম আর, বুঝতেছো, লব্ধি আর হবে। তাহলে এইটা মিলে যদি আমি একটা ত্রিভুজ গঠন করি তাহলে ত্রিভুজটা হবে এরকম, তাহলে ত্রিভুজটা হবে এরকম। ত্রিভুজটা হবে এরকম। আচ্ছা, এখন বলা হচ্ছে তাদের একটির মানকে দ্বিগুণ করলে অপরটির মান 16 একক বৃদ্ধি করলে। তাহলে এই লব্ধিটা ধরে নিলাম পি এর সাথে থিটা কোণ তৈরি করছে। কি করছো? প্রথমটার মান দ্বিগুণ করছো, তাহলে পি কে কি করছো? 2p করে নিছো। তাহলে ও পি কে যদি 2p করো, ভেক্টরটা একটু বড় হয়ে যাবে না? এটা তো অবশ্যই বড় হয়ে যাবে। তাহলে পি কে ধরে নিলাম এটা 2p। কিউ এর মানটা 16 একক বৃদ্ধি করলে, তাইলে এটা কিউ 16 একক বৃদ্ধি করলে কি বড় হয়ে যাবে না? এটা ধরে নিলাম কিউ প্লাস 16। কিউ এর মান 16 একক বৃদ্ধি করলে কি বলা আছে? লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তার মানে লব্ধির দিক যেদিকে ছিল সেটাই কি থাকবে না? দিকটা অপরিবর্তিত। এখন একটা তুমি ত্রিভুজ অঙ্কন করো, এখন একটা ত্রিভুজ অঙ্কন করো। লব্ধি যেটা আর ছিল, লব্ধির দিক কিন্তু অপরিবর্তিত। তুমি যদি এই ত্রিভুজ অঙ্কন করো তাহলে বুঝতেইছো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ গঠন, মানে তুলনা করো, দেখো এটা একটা ত্রিভুজ না? আবার এই যে পুরাটা, এই যে পুরাটা এটা একটা ত্রিভুজ না? ত্রিভুজ। এখন এইটা, এই ত্রিভুজটা এবং এই পুরা ত্রিভুজটা, এই দুইটা কি সদৃশকোণী ত্রিভুজ হবে কিনা একটু চিন্তা করো। এই থিটা যেটা আছে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের কমন একটা কোণ, কমন একটা কোণ। আবার দেখো এটা একটা সমান্তরাল রেখা বা ছেদক, দুইটা সমান্তরাল বাহু একটা ছেদকের উপরে যদি থাকে তাহলে সেই সমান্তরাল বাহুদ্বয়ের এই যে কোণগুলা কি হবে? অনুরূপ কোণ হবে না? অনুরূপ কোণ হবে। তার মানে এই ত্রিভুজের এই কোণ বড় ত্রিভুজের এই কোণের সমান হবে, মাস্ট বি সমান হবে। এখন কথা হলো দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয়ে গেছে, তাইলে অপরটা কি হবে? অপরটা মাস্ট বি সমান হবে। এই কোণ এবং এই কোণও সমান হবে, এই কোণ এবং এই কোণও সমান হবে। এখন সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বাহুদ্বয়ের অনুপাতগুলো সমান হয় না? তাহলে এই যে পি এবং 2p, এই কিউকে আমরা এইখানে লিখতে পারবো না, দেখো তো সমান্তরাল। এখানে ছিল কিউ প্লাস 16, এই কিউ প্লাস 16কে আমরা এইখানে লিখতে পারবো না, সমান্তরাল। তাহলে বাহুদ্বয়ের অনুপাত সমান, বাহুদ্বয়ের অনুপাত সমান আমরা কি লিখতে পারি? পি ডিভাইডেড বাই 2p সমান সমান, এই যে ছোট ত্রিভুজের বাহু হলো পি, বড় ত্রিভুজের বাহু হলো 2p, তাহলে এটার অনুপাত সমান সমান ছোট ত্রিভুজের বাহু হলো কিউ, বড় ত্রিভুজের বাহু কত? কিউ প্লাস 16। তাহলে দেখো পি পি কাটে, কিউ প্লাস 16 সমান সমান হলো 2q। তাহলে 2q মাইনাস কিউ সমান সমান কত আসবে? কিউ সমান সমান 16। তাহলে শেষোক্ত বল যেটা বলছে সেটা হলো কিউ। শেষোক্ত বলের মান কত? এখান থেকে কিন্তু তুমি পি এর মানও নির্ণয় করতে পারবা। পি এর মান নির্ণয় কিভাবে করবা? এই যে ধরো যে কোনো একটা ইয়েতে বসাই দিলেই কিন্তু পি এর মান নির্ণয় হয়ে যাবে। সমান তো না, লব্ধি, হ্যাঁ হ্যাঁ, মানে তুমি আচ্ছা ওইভাবে তো ইকুয়েশন আসবে না, দুইটা লাগবে। এটা অন্যভাবে করা যায়। কিভাবে করা যায়? দেখো বলা আছে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তাহলে ট্যান থিটা সমান সমান তুমি কি লিখতে পারবা? ছোট যে ত্রিভুজের ক্ষেত্রে বা প্রথমে যে দুইটা ভেক্টর ছিল সেটার ক্ষেত্রে তুমি কি লিখতে পারবা? ট্যান থিটা সমান সমান পি প্লাস কিউ কজ আলফা উপরে কিউ সাইন আলফা, এটা লিখতে পারবা মধ্যবর্তী কোণ যদি আলফা হয়। এটা এক নাম্বার ইকুয়েশন। দেন দেখো বড়টার জন্য যখন কিউ প্লাস 16 কাজ করছে এবং 2p কাজ করছে তখনকার জন্য কি ট্যান থিটা সমান সমান কি লেখা যায়?
2p প্লাস কিউ প্লাস 16 কজ আলফা, পরে লিখতে পারবা কিউ প্লাস 16 সাইন আলফা। এখন কথা হলো, দেখো তো 1 এবং 2 থেকে এইটা এবং এইটা তুমি সমান লিখতে পারবা না? এইটা এবং এইটা সমান লিখতে পারবা, অর্থাৎ কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা সমান সমান তুমি লিখতে পারবা কিউ প্লাস 16 সাইন আলফা ডিভাইডেড বাই 2p প্লাস কিউ প্লাস 16 কজ আলফা। এইটা যদি তুমি সলভ করো সেক্ষেত্রেও কিউ এর মান 16 পাবা। এটা আরও বেশি ঝামেলা, এটা আরও বড় ঝামেলা, বরঞ্চ এটা করাই সহজ। এই নিয়মেও তুমি চাইলে করতে পারো, বাকিটুকু করে নিবা। তুলে নাও, এটা তুলে নাও, তাড়াতাড়ি তুলে নিও। কোনটা? হ্যাঁ, এটা এমসিকিউ আসে। কোনটা কোনটা? এটা আচ্ছা, প্রথম লাইনটা দেখো, এই যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, বড় ত্রিভুজ, এই দুইটা হলো সদৃশকোণী ত্রিভুজ। তাহলে সদৃশকোণী ত্রিভুজের বাহুদ্বয়ের অনুপাত হয় সমান। তাহলে এই ছোট ত্রিভুজের বাহু হলো পি, এই বড় ত্রিভুজের বাহু কত? 2p। এই দুইটার অনুপাত সমান সমান। এই ছোট ত্রিভুজের বাহু হলো কিউ, বড় ত্রিভুজের বাহু কত ভাই? কিউ প্লাস 16 না? এই দুইটার অনুপাত কি হবে? সমান হবে। সদৃশকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে সমান হলে আমরা কি লিখতে পারবো? দুইটা সমান লিখে জাস্ট দেখো পিপি কেটে যায়, কিউ এর মানটা বেড়ে চলে আসে। তোলা হয়েছে এটা, ঠিক আছে। দেখো পরবর্তী অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্ক। বলা আছে a প্লাস বি সমান সমান √3। এ ও বি একক ভেক্টর হলে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। a প্লাস বি সমান সমান √3। এ ও বি একক ভেক্টর হলে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। তুমি যদি এটাকে স্কোয়ার করে দাও তাহলে পুরো উভয় পাশে স্কোয়ার করে দিবা, তাহলে এটা কি আসবে? এ স্কোয়ার হয়ে যাবে, কারণ এ ডট এ মাঝখানে মধ্যবর্তী কোণ কত? এ ডট এ একই দিকে না, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তার মানে এ এ cos 0 ডিগ্রি মানে কত? cos 0 ডিগ্রি মানে 1, এ স্কোয়ার চলে আসবে। এত হিসাব না করে মোটামুটি তুমি হচ্ছে এই হিসেবে করতে পারো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এইবার কিন্তু মাঝখানে মধ্যবর্তী কোণ আসবে। মাঝখানে মধ্যবর্তী কোণ কত? cos থিটা। 2ab cos থিটা সমান সমান √3 এর উপরে স্কোয়ার করো, আসবে 3। এটা কি বুঝছো নাকি হচ্ছে আবার বোঝানো লাগবে? আরেকবার বোঝানো লাগবে। আচ্ছা দেখো, a প্লাস বি মডুলাস দেওয়া আছে। মডুলাস মানে হলো মান, এটার মান নির্দেশ করতেছে। এখন কথা হলো এইটার মান নির্ণয় করার ক্ষেত্রে a প্লাস বি তুমি যদি এর উপরে স্কোয়ার করো, আমি কি করছি? স্কোয়ার করছি না? তাহলে এ স্কোয়ার মানে কি? দুইটা করে না? এ স্কোয়ার অর্থাৎ এই দুইটা প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই দুইটা প্লাস কি 2ab না? তাহলে 2ab। এখন দেখো
এটা কি ডট গুণ হয়ে গেল না? ডট গুণ হয়ে গেল না? ডট গুণের ক্ষেত্রে মাঝখানে কি কোণ থাকে না? কোণ থাকে। এখন এটাও এ ক্যাপ, এটাও এ ক্যাপ, তার মানে মাঝখানে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তুমি এটা লেখো এ এ কস 0 ডিগ্রি প্লাস। এই ক্যাপ মানে কিন্তু মান এবং দিক দুইটাই নির্দেশ করতেছে। এতে দেখো আমি যখন মান বসাচ্ছি তখন কিন্তু আর ক্যাপ দিচ্ছি না, কারণ এটা মান বসাচ্ছি। বি ডট বি, এটাকে আমি কি লিখতে পারি? বি বি কস কত ডিগ্রি হবে মাঝখানে মধ্যবর্তী কোণ? 0 ডিগ্রি প্লাস 2। এখন দেখো এ বি এই দুইটার মাঝখানে মধ্যবর্তী কোণ কি 0 ডিগ্রি? এটা তো আমি জানি না কত, তাহলে 2 এ বি কস থিটা। এখন আসো এ এ কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান কত? 1, তাহলে এ এ গুণ করলে কি আসে? এ স্কোয়ার প্লাস বি বি কস 0 ডিগ্রি, তার মানে কি আসবে? বি স্কোয়ার প্লাস 2ab। বুঝছো? এইটাই জাস্ট ওখানে লিখছি। আচ্ছা, তাহলে এইখানে যদি লিখি, এটা কি বলা আছে ভাই? এ এবং বি দুইটাই একক ভেক্টর না? একক ভেক্টর, এগুলো কি মান নির্দেশ করতেছে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এগুলো তো মান নির্দেশ করতেছে। মান কত? 1। তাহলে মান হলো 1, 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 কস থিটা সমান সমান 3। তাহলে দেখো যেটা আসতেছে 2 কস থিটা সমান সমান 3 মাইনাস 2, 3 মাইনাস 2, তার মানে কত? 1। তাহলে কস থিটা সমান সমান আসবে 1/2। থিটার মান কত আসবে তাহলে? হাফ আসতেছে। থিটার মান 60 ডিগ্রি। থিটার মান 60 ডিগ্রি। ক্লিয়ার না এটা? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় নেক্সট অঙ্ক দেখো 7 নাম্বার। 7 নাম্বার এটা ভেক্টর সাবট্রাকশন, মানে ভেক্টরের বিয়োগের একটা নিয়ম। ভেক্টর বিয়োগ কিন্তু আমরা ভেক্টর যোগের মাধ্যমেই করি, বুঝছো? ভেক্টরের বিয়োগ ভেক্টর যোগের মাধ্যমেই করা হয়, জাস্ট উল্টায় দেওয়া হয়। দেখো চিত্রটা দেওয়া আছে এরকম। উপরের দিকে বিসি সমান সমান বলা আছে 5 মিটার পার সেকেন্ড, নিচের দিকে এইদিকে বিএ বিএ বলা আছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তোমাকে নিচের দিকে যে রেখা এটা জাস্ট দেখানো হয়েছে, এটা নাও থাকতে পারে, ধরো ওই যে এটা নাও থাকতে পারে, এইরকম আছে। প্রথম কোশ্চেন বলা আছে ভিএ মাইনাস ভিবি ভেক্টর, এটার মান কত? ভিএ মাইনাস ভিবি, ও আচ্ছা, ভিএ মাইনাস ভিবি, দাঁড়াও বুঝতে পারছি। ভিবি ভেক্টরটা হবে এইদিকে, এটা একটু লিখে রাখো। ভিবিটা হবে এইদিকে, সেটাও 5 মিটার পার সেকেন্ড। একটু কোশ্চেনেই তুলে রাখো। আচ্ছা দেখো ভিএ মাইনাস ভিবি এটা কি চাইছে? মান চাইছে না? মডুলাস দ্বারা কিন্তু ম্যাগনিটিউড মান প্রকাশ করা হয়। আচ্ছা তাহলে ভিএ মাইনাস ভিবি আমরা এটাকে এইভাবে লিখতে পারি না? ভিএ প্লাস মাইনাস ভিবি লেখা যায় কি না? লেখা যায়। ভিএ প্লাস মাইনাস ভিবি লেখা যায়। এইটা যদি ভিবি হয়, এইটাকে যদি আমি উল্টায় দিই
তাহলে কি পাবো ভাই, বিবি 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই দিকে আমি যদি উল্টাই দিই তাহলে মাইনাস বিবি পাবো না? মাইনাস বিবি মানটা কত হবে? 5 মিটার পার সেকেন্ডে, কিন্তু মানটা কিন্তু 5 মিটার পার সেকেন্ডই থাকবে। জাস্ট আমি দিকটা উল্টাই দিছি। এই মাইনাস দ্বারা কি বোঝানো হয়? দিকটা উল্টাই দিছি আমি, এইটা বোঝানো হয়। কারণ যেহেতু ভেক্টর, বুঝছো, এগুলো তো ভেক্টর, বুঝতেইছো, এগুলো ভেক্টর। তাহলে VA এটার মান কত? 5 প্লাস মাইনাস বিবি এটার মান কত? 5। তাহলে এটা দেওয়ার দরকার নাই। 5 প্লাস 5 মানে কত? 10 মিটার পার সেকেন্ড। দেখো তুমি নিজেও এমনিতেই বুঝতে পারতা, বলা আছে VA মাইনাস বিবি। তাহলে ভিবি সমান সমান যদি 5 হয়, মাইনাস বিবি এই দিকে হবে 5। তাহলে 5 এবং 5 একই দিকে আছে না? দেখো তো একই দিকে থাকলে কি হয়? দুটো যোগ হয়ে যায় না? এটা করার কোনো দরকার নেই, নিজেই বুঝতে পারতাম। এখন আসো VA মাইনাস BC, 2 নাম্বার VA মাইনাস BC। আচ্ছা, VA কোন দিকে ছিল? এই দিকে ছিল না VA? BC দেখো উপরের দিকে। যদি তুমি এটাকে নিচের দিকে দাও তাহলে কি হবে? মাইনাস BC না? আমাকে বের করতে বলছে VA এবং মাইনাস BC, VA মাইনাস BC। তো VA মাইনাস BC কে কীভাবে লেখা যায়? VA প্লাস মাইনাস BC, এইটার মান VA প্লাস মাইনাস BC। তাহলে দেখো VA ছিল এই বরাবর, VA ছিল এই বরাবর। মাইনাস BC কোন দিকে? নিচের দিকে না? মাইনাস BC হলো নিচের দিকে। এখন এই দুইটার আমাদের লব্ধি করতে হবে, বুঝতেইছো? এই দুইটার লব্ধি কোন দিকে আসবে? এই দিক বরাবর চলে যাবে, এই দিক বরাবর চলে যাবে, মাঝখান দিয়ে চলে যাবে। তাহলে জাস্ট আমাদের VA এবং BC এর লব্ধি নির্ণয় করলেই কিন্তু হচ্ছে। এই মাইনাস দ্বারা কি বোঝানো হয়? দিকটা বোঝানো হয়, শুধু দিক। কেউ যদি -5 বসায় তাহলে কিন্তু হবে না, আচ্ছা? এটা যারা জাস্ট দিক বোঝানো হয়। তাহলে লেখো সমান সমান √, আচ্ছা VA এটার মান হলো 5 প্লাস 5 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5। মাঝখানে কোণ কত ছিল দেখো তো? 90 ডিগ্রি ছিল না? 90 ডিগ্রি ছিল। তাহলে √5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে √50। তাহলে 50 মানে কি লেখা যায়? 25 গুণ 2 5√2, এত মিটার পার সেকেন্ড। √2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার এটা? ঠিক আছে, এরপরের অঙ্কের দিকে তাকাও একটু। পরের অঙ্কের দিকে তাকাও। বলা আছে একটি কণা বৃত্তাকার পথে ভি বেগে ঘুরছে। পথের উপর দুটি বিন্দুর কৌণিক দূরত্ব 120 ডিগ্রি। বৃত্তাকার পথে ঘুরতেছে, আগে বৃত্তটা আঁকাই। বৃত্তাকার পথে ঘুরতেছে, পথের ওপর দুইটা বিন্দুর কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব বলতে কি বোঝানো হয়? কেন্দ্রের সাথে যে কোণ তৈরি করে। তাহলে ধরলাম দুইটা বিন্দু, মানে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, মাঝখানের কোণ কত বলছে? 120 ডিগ্রি। তার মানে এই কোণটা হলো 120 ডিগ্রি। এই দুইটা বিন্দুতে বলতেছে দেখো ভি বেগে ঘুরতেছে। উক্ত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী বেগের পরিবর্তনের মান কত? আচ্ছা, ভি বেগে ঘুরতেছে, তারপর ভি বেগে ঘোরা মানে কি দেখো তো? যদি আমি বৃত্ত এইভাবে আঁকাই, ভি বেগে ঘোরা মানে কি? এই দিকে স্পর্শক বরাবর ভি বেগে চলে গেছে না? দেখো এইখানে স্পর্শক বরাবর বেগের দিক কি হয়? স্পর্শক বরাবর, এটা তো জানোই। বেগের দিক হলো স্পর্শক বরাবর। তাহলে এটাকে আমরা V1 ধরে নিলাম সমান সমান ভি। এই বিন্দুতে V1 ছিল ভি। আচ্ছা,
এখন ঘুরতে ঘুরতে এই বিন্দুটাও তো অতিক্রম করবে, এই বিন্দুতেও কত ছিল, এর মান তো ভি ছিল, তাহলে এখানেও কি স্পর্শক বরাবর চলে যাবে না? স্পর্শক বরাবর চলে যাবে, তাহলে স্পর্শক বরাবর আঁকাও। স্পর্শক বরাবর ধরে নিলাম এদিকে চলে গেল, তো এটাকে আমি ধরে নিলাম ভি2 সমান সমান ভি, ভি2 সমান সমান ভি। তো তোমাকে বলছে বেগের উক্ত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী বেগের পরিবর্তনের মান কত। বেগের পরিবর্তন মানে কি হবে দেখো তো, v2 মাইনাস v1 হবে না বেগের পরিবর্তন, এটার মান v2 মাইনাস v1 এর মান। তাহলে বেগের পরিবর্তন হবে v2 মাইনাস v1 এটার মান, এটার মান। এখন v2 মাইনাস v1 এটাকে কিভাবে লেখা যায়? v2 আমরা বিয়োগ কিভাবে করি? যোগের মাধ্যমে করি। বিয়োগকে কি করি? যোগের মাধ্যমে বিয়োগ করি না, এই যে প্লাস মাইনাস v1 লেখা যায়। এখন আসো, v1 হলো ভি, মাইনাস v1 কি হবে ভাই? উল্টা দিকে না, উল্টা দিকে, এটা হবে মাইনাস v1, এটা হবে মাইনাস v1 উল্টা দিকে। এখন আমাদের লব্ধিটা নির্ণয় করতে হবে কার ভিতরে? দেখো তো v2 এবং মাইনাস v1 এর মধ্যে না, কথা হলো v2 এবং মাইনাস v1 এর মধ্যবর্তী কোণ কত, এটা আমাদের জানতে হবে, তাইলেই কিন্তু আমাদের কাজ শেষ। বলো এই কোণটা কত হবে? 60। কেন 60 হবে? 180 ডিগ্রি। এটা 120 কিভাবে হয়? সামান্তরিক। এটা কিভাবে বলতে পারো? দেখো এই যে স্পর্শক, এইটা কি দেখো তো ব্যাসার্ধ না, একটু খেয়াল করো, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর এটা হলো স্পর্শক। স্পর্শক ব্যাসার্ধের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এইটা 90, এটাও তো ব্যাসার্ধ, এটাও স্পর্শক, কত ডিগ্রি কোণ তৈরি করবে? 90। এখন এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের 90 180 ডিগ্রি গেল, বাকি থাকলো কত? 180 ডিগ্রি, 120। তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। এটা হবে 60 ডিগ্রি। তাহলে লব্ধি নির্ণয় করো জাস্ট। v2 এর মান হলো ভি, অর্থাৎ ভি স্কোয়ার, প্লাস মাইনাস v1 এর মান কত? ভি, প্লাস 2 ইন্টু ভি, মাঝখানে কোণ কত? 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তো এইভাবে তখন আর মডুলাস দিতে হয় না। তাহলে ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে কত? 2v স্কোয়ার, 2v স্কোয়ার প্লাস 2v স্কোয়ার, cos 60 এর মান কত? হাফ। আচ্ছা রুটটাই তো দেয়নি, সরি রুটটাই তো দেওয়া হয়নি, মান নির্ণয় করতেছি না, তার মানে উপরে রুট দেওয়া লাগবে না। এই টু কাটে, এই টু কাটলে দেখো তো 2v স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে কত? 3v স্কোয়ার, রুট ওভার 3v স্কোয়ার মানে কত? √3। বেগের পরিবর্তন এর মান হবে √3v। √3v। দেখো এটা ক্লিয়ার? অনেকে করে কি, আমি তোমাকে বলি, এটাতে কিন্তু সমস্যা আছে। ধরো এইটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর, তোমাকে বের করতে বলছে এ মাইনাস বি এর মান।